এবার বাল্টিমোরে সেনা মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের, অপরাধ নিরসনই লক্ষ্য দাবি মার্কিন প্রেসিডেন্টের। অভিবাসীদের তাড়াতেই পদক্ষেপ, প্রতিবেদন সিএনএনের। চীন ভারত ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে না মন্তব্য জয়শঙ্করের। মস্কোর তেল বাণিজ্যে আঘাত করতে নয়াদিল্লির উপর শুল্ক দাবি জেডি ভ্যান্সের। এবং ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইয়েমেন, ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট। পাকিস্তানের পাঞ্জাবে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি। চীনের উপকূলে টাইফুন কাজিকির তাণ্ডব। ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে উত্তেজনা। মাদুরোর আহ্বানে মিলিশিয়ায় যোগ দিচ্ছে হাজারো মানুষ। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার। গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় 4 সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত 14 জন। অনাহারে প্রাণ গেছে আরও 8 জনের। বন্দি বিনিময় প্রস্তাবে রাজি হতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। গাজা সিটি দখলে নিতে গেলে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা তার। হামাসের অভিযোগ, নেতানিয়াহু নতুন শর্ত চাপিয়ে দিয়ে যুদ্ধবিরতির আলোচনাকে বাধাগ্রস্ত করছেন। চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। চলতি মাসের 6 তারিখ থেকে ইসরায়েলি অভিযান জোরদারের পর গাজা সিটির জেতুন ও সাবরা এলাকায় 1000-এর বেশি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। গাজা কর্তৃপক্ষ বলছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শত শত মানুষ। দখলদারদের হামলায় একদিনে নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি, যাদের মধ্যে কয়েকজন প্রাণ হারান ত্রাণ সহায়তা নিতে গিয়ে। অনবরত বোমাবর্ষণ আর অবরোধের কারণে হাসপাতালগুলোর কার্যক্রম প্রায় বন্ধের পথে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন আহতদের চাপ সামলাতে। উপত্যকায় দুর্ভিক্ষ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অনাহার ও অপুষ্টিতে এরই মধ্যে প্রায় 300 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শতাধিক শিশু আছে। ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ইসরায়েলের দুর্ভিক্ষ অস্বীকারকে অমানবিকতার সবচেয়ে ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে অসহনীয় বলে আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বন্দি বিনিময় প্রস্তাব নিয়ে ভিন্ন মত দেখা দিয়েছে ইসরায়েলের শীর্ষ পর্যায়ে। সেনাপ্রধান এয়াল জামির সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন দ্রুত বন্দি বিনিময় চুক্তি করতে। তার মতে, গাজা সিটি দখল করতে গেলে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়বে। গাজাবাসীর জন্য আরও 10 কোটি মালয়েশিয়ান রিঙ্গিত সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার কুয়ালালামপুরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আয়োজিত সমাবেশে ঘোষণা দেন তিনি। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে উন্মাদ ও নিষ্ঠুর হিসেবে আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম। বলেন, 2 বছর আগে গাজায় সহায়তার জন্য 10 কোটি রিঙ্গিত বরাদ্দ দেওয়া হয়েছিল। এবারও সরকার সমপরিমাণ তহবিল অনুমোদন করেছে। এদিন সুমুদ নুসান তার কনভয় ফর গাজা ফ্লোটিলার উদ্বোধন করেন আনোয়ার ইব্রাহিম। স্পেন থেকে 31 অগাস্ট এবং তিউনিসিয়া থেকে 4 সেপ্টেম্বর নৌযানগুলো গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ফ্লোটিলায় ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিলিপিন্স ও থাইল্যান্ডের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, রাশিয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার ইউক্রেনের নেটো সদস্যপদ না পাওয়া। এদিকে কিয়েভে স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সংঘাত বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার নিজেদের স্বাধীনতা দিবসের দিন রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার পশ্চিমাঞ্চলের কুর্স্ক অঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। এই ঘটনায় রাশিয়ার নোভাতেকের একটি জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভে অনুষ্ঠিত প্রতিরক্ষা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ইউরোপীয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। নিজের দেশকে সমর্থন দেয়ায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা দায়িত্ব ন্যাটোর বদলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আরও কয়েকটি দেশের জোটবদ্ধ হয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বলেন, রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হল ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়া, পাশাপাশি স্থায়ী নিরপেক্ষতা এবং রুশভাষী জনগণের সুরক্ষা। এছাড়া সীমান্ত ও ভূখণ্ড ইস্যুতে আলোচনার গুরুত্ব তুলে ধরেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়া প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে নমনীয়তা দেখিয়েছে। উভয় পক্ষের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় আস্থা রেখে মধ্যপথ খোঁজা এবং শান্তি প্রতিষ্ঠায় চাপ দেয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। এবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অপরাধ নিরসনের বিভিন্ন শহরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। যদিও সন্ত্রাস দমনে নয়, বরং অভিবাসীদের দূর করতেই মার্কিন প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিচ্ছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে CNN। মার্কিন অর্থনীতিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে একের পর এক পদক্ষেপ নিয়ে সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে রেশ কাটতে না কাটতেই দেশকে সন্ত্রাস মুক্ত করার দৌড়ে নেমেছেন তিনি। উদ্দেশ্য চরিতার্থ করতে সেনা মোতায়েন করছেন রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে। প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিতে শহরগুলোতে সামরিক বাহিনীর অবস্থান প্রয়োজন। ওয়াশিংটন ডিসির পাশাপাশি লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতেও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যেই রাজধানীতে রাস্তায় নামতে দেখা যায় সেনাদের। এরপর নিউ ইয়র্ক, বাল্টিমোর ও ওকল্যান্ডের অলিগলিতেও সশস্ত্র সেনাদের বিচরণ নিশ্চিতের হুঁশিয়ারি দেন তিনি। কাকতালীয়ভাবে যার প্রতিটিতেই স্থানীয় প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন ডেমোক্র্যাট নেতারা। ট্রাম্পের এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যা দিচ্ছেন তারা। আইন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকারের আপত্তি সত্ত্বেও এ ধরনের সেনা মোতায়েন সাংবিধানিক সীমা অতিক্রম করতে পারে। এক প্রতিবেদনে CNN জানায়, ট্রাম্প সন্ত্রাস বাড়ার অভিযোগ তুললেও পরিসংখ্যান বলছে শিকাগো এবং ওয়াশিংটন দুই শহরেই এবছর অপরাধের মাত্রা কমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় ডেমোক্র্যাট নেতাদের মতামতের বাইরে গিয়ে অভিবাসীদের দূর করতেই এমন পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। সন্ত্রাস দমন শুধুমাত্র অজুহাত বলেই ধারণা তাদের। এই অবস্থায় জনগণের বিপরীতে সেনা মোতায়েনকে স্বৈরাচারী পদক্ষেপ আখ্যা দিয়ে এর বিরোধিতা করছে স্থানীয় প্রশাসন। চীন ভারত ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতার উপর নির্ভর করবে না বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লি বেইজিং সম্পর্ক ভিন্নভাবে বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাশিয়ার তেল বাণিজ্যে আঘাত করতেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলাদা বৈঠকের পর বিশ্লেষকরা জানান, রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আনুগত্য বেশি। তবে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। মস্কো থেকে জ্বালানি তেল কেনার দায়ে নয়াদিল্লির পণ্যের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। আগামী বুধবার থেকে এই শুল্ক কার্যকর হবে। মার্কিন মিডিয়ার কিছু বিশ্লেষণে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্কের মধ্যে চীনের সাথে দূরত্ব কমছে ভারতের। এমনকি মার্কিন রাজনীতিবিদ নিকি হ্যালি সতর্ক করে বলেন, বেইজিং এর উত্থানের সময় নয়াদিল্লিকে দূরে সরানো কৌশলগত ভুল হবে। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে এক বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি বেইজিং ঘনিষ্ঠতার বিশ্লেষণকে ভুল হিসেবে আখ্যা দিয়েছেন। জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন, ভারত চীন সম্পর্ককে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের আলোকে দেখা যাবে না। দিল্লি বেইজিং সম্পর্কেও আলাদা প্রেক্ষাপটে বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রোববার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ভারতের ওপর আরোপ করা সেকেন্ডারি ট্যারিফ ট্রাম্পের কৌশলের অংশ। এতে তেল বাণিজ্য থেকে মস্কোর ধনী হওয়া কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে মস্কোয় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার সাফ জানিয়ে দিয়েছেন, ভারত যেখানে সবচেয়ে ভালো দামে জ্বালানি পাবে সেখান থেকেই কিনবে। যুক্তরাষ্ট্রের শুল্ক সিদ্ধান্তকে তিনি অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছেন। তবে দুই দেশের সম্পর্ক মেরামতের চেষ্টা চলছে অন্য খাতে। ওয়াশিংটনে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের নতুন লবিং সংস্থা নিয়োগ দিয়েছে ভারতীয় দূতাবাস। 3 মাসের জন্য এ ফার্মকে মাসে $75,000 দেওয়া হবে। এর আগে একাধিক প্রতিষ্ঠানকে ভাড়া করেছে নয়াদিল্লি। মোট খরচ এখন দাঁড়িয়েছে মাসে প্রায় $2.5 লাখ। ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান ও ইয়েমেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শত্রুদু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সতর্কতার জন্য উদ্ধার কেন্দ্রের দিকে যাচ্ছে স্থানীয়রা। ইয়েমেনের এডেন শহরের এলাকায় প্রবল বর্ষণে বন্যা আশপাশের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। পাশাপাশি দক্ষিণ চীনের হাইনান দ্বীপ এবং কাছের গুয়াংডং প্রদেশে শক্তিশালী তাণ্ডব চালাচ্ছে টাইফুন কাজিকি। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে ঘরবাড়ি। কাদাপানির মধ্যে চলাফেরা করছেন ইয়েমেনের এডেনের আল হাসোয়া এলাকার বাসিন্দারা। স্থানীয় সময় শনিবার রাতে শুরু হয় ভারী বর্ষণ। নদীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হয় পুরো এলাকা। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও যানবাহন। নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে পাঞ্জাবের শতদ্র নদীর পানি।
উদ্ধার কার্যক্রমে তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে 5,000-এর বেশি মানুষ এবং 800-র বেশি পশু উদ্ধার করা হয়েছে। কিছু বাসিন্দা এখনো বাড়িতে রয়েছেন, তবে পানি বৃদ্ধি পেলে তাদেরও সরিয়ে নেওয়া হবে। পাকিস্তানের অন্যান্য অঞ্চলে ভয়াবহ বন্যায় এরই মধ্যে প্রাণ হারিয়েছে 5 শতাধিকের বেশি মানুষ। পাশাপাশি 10 সেপ্টেম্বরের মধ্যে আরও 2টি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে স্থানীয় সময় রোববার দুপুরে চীনে কাজিকি টাইফুন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তাণ্ডব চালায় হাইনান ও গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র তীরবর্তী অবকাঠামো। ঝড়ের কবলে গাছপালা উপড়ে যায় এবং ব্যাহত হয় যান চলাচল। 2,900 কর্মী মোতায়েন করেছে জরুরি সেবা সংস্থা। জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে ভিয়েতনামে আঘাত এনেছে টাইফুন কাজিকি। বেশ কিছু এলাকায় এরই মধ্যে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে দেশটির প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিমানবন্দর। বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে 16,500 সেনা ও লক্ষাধিক প্যারামিলিটারি কর্মীকে। এছাড়া উপকূলীয় প্রদেশগুলোতে সমুদ্রযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। আবহাওয়া সংস্থার মতে সমুদ্রপৃষ্ঠে প্রতি ঘন্টায় 166 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি বজায় থাকবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়াইন কান্ট্রিতে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। নাপা কান্ট্রিতে এরই মধ্যে 26 বর্গ কিলোমিটারের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। 500 স্থাপনা হুমকির মুখে থাকায় প্রায় 200 বাসিন্দাকে বাড়িঘর থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। 10টি হেলিকপ্টার ও 1000-এর বেশি দমকল কর্মী মোতায়েন করা হলেও মাত্র 11% আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবারের তীব্র গরম আবহাওয়ার মধ্যে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা এখন কিছু কমলেও তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আহ্বানে শত শত মানুষ যোগ দিচ্ছেন ন্যাশনাল বলিভিয়ান মিলিশিয়ায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এই নাম লেখানো শুরু হয়েছে রাজধানী কারাকাসে। ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করায় দেশটির সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট মাদুরো। শনিবার সকালে ভেনেজুয়েলার রাজধানী কারকাসের প্লাজা বলিভারে দেখা যায় দীর্ঘ লাইন। সরকারি চাকরিজীবী সহ নানা পেশার মানুষ সেখানে ভিড় করেছেন মিলিশিয়ার সদস্য হতে। তাদের দাবি দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে অংশ নেয়াই তাদের মূল উদ্দেশ্য। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আহ্বানে আমরা বলিভারিয়ান মিলিশিয়ায় নাম লিখিয়েছি, যেন কোনো সাম্রাজ্যবাদী শক্তি আর কখনো এই ভূখণ্ডে পা রাখতে না পারে। আমরা যে কোনো হুমকি প্রত্যাখ্যান করছি। ভয় দেখানো কিংবা অধীনে নেয়ার কোনো প্রচেষ্টাই আমরা মেনে নেব না। আমরা একটি সার্বভৌম, দৃঢ় ও দেশপ্রেমিক জনগণ, সবসময় স্বাধীন ও মুক্ত থাকবো। এদিকে কলম্বিয়ার নর্থ স্যান্টান্ডার সীমান্ত সড়কে ঝুলানো হয়েছিল বড় একটি বিলবোর্ড। সেখানে মাদুরো ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেপ্তারে মার্কিন পুরস্কারের বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে সেটি সরিয়ে ফেলা হয়। এর আগে ওয়াশিংটন থেকে পাঠানো হয় একটি উভচর স্কোয়াড্রন। 4000-এরও বেশি সেনা সদস্য নিয়ে 3টি যুদ্ধজাহাজের এই বহর ভেনেজুয়েলা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের দাবি, লাতিন আমেরিকার মাদক চক্র মোকাবেলা করতেই এই যুদ্ধজাহাজ মোতায়েন। মাদুরো প্রশাসন মনে করছে সাম্প্রতিক এই পদক্ষেপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তাই জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নাগরিকদের মিলিশিয়ায় যুক্ত হওয়ার উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখছে ভেনেজুয়েলা সরকার। সিরিয়ার নতুন নকশা করা ব্যাংক নোট রাশিয়া থেকে চাপানো হবে। রুশ গজনাক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে দামেস্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরীয় পাউন্ডে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক। পাশাপাশি লেনদেন সহজ করতে ও মুদ্রার উপর আস্থা ফেরাতে মুদ্রা থেকে 2টি শূন্য বাদ দেওয়া হবে। সিরিয়ার পাউন্ডের মান 2011 সাল থেকে 99%-এরও বেশি কমেছে। মুদ্রার মানে ধস নামায় দেশটিতে লেনদেন ও অর্থ স্থানান্তরের বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নতুন ব্যাংক নোট ছাপানোর পরিকল্পনা ঘোষণা করেন। এর জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গজনাকের সঙ্গে চুক্তি করেছে দামেস্ক। সিরিয়ার নতুন সরকার রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেই গজনাকের বিকল্প খুঁজছিল। সে সময় সংযুক্ত আরব আমিরাত ও জার্মানির প্রতিষ্ঠানগুলোর কথা ভাবা হয়েছিল। ইউক্রেন যুদ্ধের জেরে গজনাকও পশ্চিমা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ভারতের উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন। এর মধ্যে 2 নারী ও 1 জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 45 জন। স্থানীয় সময় রাত 1:30টার দিকে NH34 মহাসড়কে ঘাতাল গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজস্থানের
গোগামেডিতে যাওয়ার পথে তীর্থযাত্রীদের বহনকারী একটি ট্রাক্টরকে পেছন থেকে একটি কন্টেইনার ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে প্রায় ৬০ জন যাত্রী দুর্ঘটনার শিকার হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর কন্টেইনারটি আটক করেছে পুলিশ।